মেয়েটার মুখ অদ্ভুত রকম শান্ত, যেন বোঝার চেষ্টা করছে এই কথার অর্থ কি। ফারাজ চলে যাওয়ার আগে মেয়েটি ফারাজের দেওয়ার নাম্বার তার সামনেই কল করে। মুহূর্তেই অভ্রের ফোন বেজে ওঠে। অভ্র কল ধরতে ওপাশ থেকে মেয়েটি হ্যালো বলে চিত্রার পাশে দাঁড়িয়ে থাকা নিরীহ নির্বাক অভ্রর মুখটা শুকিয়ে যায়। কিছু বলার আগে মেয়েটা তার দিকে তাকায়, কিছু বলতে যাবে তার আগে ফারাজ ঘুরে দাঁড়িয়ে বলে, আরে রাস্তা ছাড়েন খালাম্মা, আমার আগুন সুন্দরী বউটা অপেক্ষা করছে। আর হ্যাঁ, চায়ের জন্য ধন্যবাদ, আশা করবেন না বান্দরি, ওইটার দাম কিন্তু নগদেই পে করেছি। মেয়েটি শেখে বলে, তাই বলে আরেকজনের নাম্বার দিবে তুমি? নম্বর চেয়েছো খালাম্মা, কার নম্বর চাই তাও তো বলনি, তাই আমার মহামারী কুদ্দুসের বাপ ভাইরাস দূর করতে ওর নাম্বারটাই দিলাম। বাই দ্য ওয়ে, মেয়ে তোর আব্বার বয়সী হই, বাপের দিকে নজর দিয়ে লজ্জা করে না? আবার তুমি মারাও। গুনগুন করতে করতে ফারাজ মেয়েটির পাশ কাটিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়। চিত্রার ঠোঁট কেঁপে উঠে কিছু বলার জন্য, কিন্তু ফারাজের সেই নির্লিপ্ত ভঙ্গিতে যেন সব কথা আটকে যায় গলায়। অভ্র হতভম্ব ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। বেচারা নিজের অস্তিত্বটাই ভুলে গেছে। মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খায় তার, এই ফারাজ এলাহি তার প্রাইভেট নাম্বারটাকে সরকারি টয়লেট বানিয়ে দিল। ছ্যাঃ, ভালোর জীবন একটা। গাড়ির গায়ে হারাম দিয়ে চিত্রা চায়ের কাপে চুমুক দিতে যাবে, ঠিক তখনই ফারাজ বলে উঠছে, চিত্রা আস্তে, ঠোঁট পুড়ে যাবে তোর, এদিকে দাও, ফোন দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। হেসে বলল, আমি নিজেই ফু দিতে পারি, আপনি যদি ফু দিতে গিয়ে জাদু করে ফেলেন। ফারাজ হাসে, চোখে একরকম দম্ভ ভাব। জাদু করতে আমার ফুয়ের দরকারও হয় না, আর মেয়ে পাঠানোর জন্য শার্টের বোতামও খুলতে হয় না। ফারাজ এলাহির নাম শুনলেই মেয়েরা প্রেমের সাগরে ডুব মারে। চিত্রা কোনো জবাব দেয় না, কারণ ফারাজ ভুল কিছু বলেনি। একটু আগের ঘটে যাওয়া ঘটনা সে ভুলেনি। ফারাজ ধীরে ধীরে চায়ের কাপে ছোট ছোঁয়ায়। চিত্রা শহরের ব্যস্ততায় মুগ্ধ চোখে দেখে, মনে মনে বলে, এই শহর হাসে না, কাঁদেও না, শুধু দেখে কে কাকে হারায়, কে কাকে ঠকায়। কি অদ্ভুত! তার চেয়ে আমাদের কিশোরগঞ্জে কত শান্তি। তার কাপটা ডাস্টবিনে ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চা মেয়ে এসে সামনে দাঁড়ায়। মলিন মুখে, মায়া ভরা চোখে হাত বাড়িয়ে বলে, আপা 2 দিন ধরা পেটে কিচ্ছু যায়নি, কয়টা টেহা দেন। চিত্রার বুক কেঁপে উঠছে। মেয়েটা এক চোখ অন্ধ, তবুও সে চোখে এক অপার কৌতূহল। এই দুনিয়াকে বুঝে নেওয়ার, ভালো কিছু পাওয়ার আশায় জ্বলতে থাকা শিখা। চিত্রার কাছে টাকা নেই, সে ফারাজের দিকে তাকায়। ফারাজ কোনো প্রশ্ন না করে মানিব্যাগ খুলে 5,000 টাকা মেয়েটির হাতে দিয়ে বলে, কিছু খেয়ে নিও, ঠিক আছে? মেয়েটি থমকে যায়। এত টাকা এই জীবনে কখনো ছুঁয়ে দেখেনি এতটা। চোখ থেকে পানি ঝরে পড়ে তার, কণ্ঠে কোনো শব্দ নেই, তবু যেন পৃথিবীর সব ধন্যবাদ লুকিয়ে আছে তার দৃষ্টিতে। সে মনে মনে সুত হয়, এইটা মায়ের হাতে দিব, বলবো মাংস আনতে, পোলাও আনতে। শুনছি বড় লোকেরা ওইসব খায়, মজার খাওয়ান। চিত্রা ধীরে হাত রাখে মেয়েটার মাথায়, যেন দুনিয়ার সব আশীর্বাদ ছুঁয়ে যায় তার কপালে। ফারাজ একদৃষ্টে তাকিয়ে থাকে চিত্রার দিকে। এই মেয়েটার এত মায়া, পথে শিশুর জন্য এত দরদ, নিজের সন্তান হলে সে কেমন করে ভালোবাসবে? এই প্রশ্নটা কেমন যেন গেঁথে বসে তার হৃদয়ে। ফারাজ ধীরে পেছনে ঘুরে অভ্রর কাছে ফিসফিস করে জিজ্ঞেস করে, আমাদের চোখগুলো ঠিক ছিল তো? অভ্র মাথা হিট করে বলে, হ্যাঁ, ভালো ছিল। তাহলে একটা চোখ এই মেয়েটার জন্য ব্যবস্থা কর। আর এই মেয়ে এবং তার পরিবারের দায়িত্ব আজ থেকে আমি নিলাম, তুই তারও বন্দোবস্ত কর। অভ্র নিঃশব্দে মাথা নাড়ে। ফারাজ আর কিছু না বলে ফিরে যায় চিত্রার কাছে। পাশে গিয়ে দাঁড়াতেই আকাশ যেন তার আবেগ ধরতে রাখতে না পেরে ঝরে পড়ে। মুষলধারে বৃষ্টি নামে, চারপাশে ছুটোছুটি শুরু হয়ে যায়। কেউ খুঁজছে ছাউনি, কেউ ছুটছে বাড়ির দিকে, কিন্তু ফারাজের প্রয়োজন একটাই, তা হচ্ছে চিত্রা। চিত্রারও হয়তো তাই। ফারাজ বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তাদের শরীর, কিন্তু তারা দাঁড়িয়ে থাকে স্থির। ফারাজের সাদা শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে। চিত্রার চুল থেকে চুপচাপ করে পানি পড়ছে, তবুও কোনো অস্বস্তি নেই, বরং সে বৃষ্টির জল ধীরে ধীরে চিত্রার শরীর ছুঁয়ে ভেতরে অবধি কোনো অজানা অনুভবকে ঝাঁকিয়ে তুলছে। ফারাজের চোখে নেশা, অন্তরে কামুকতা। অভ্র ছাতা হাতে নিয়ে এক পা এগিয়ে এসে থেমে যায়। এমন সময় বিরক্ত করলে অভিশাপ লাগবে, পরে যদি সেই অভিশাপের কারণে বিয়ে না হয়। বাপরে,
মহামারী হয়ে বেঁচে আছি সেটাই তো কষ্টকর, আবার মৃত্যু। বৃষ্টির মাঝে ফারাজ চিত্রার হাত ধরে, চিত্রার কণ্ঠে দৃঢ়তা। চলুন বাড়িতে ফিরে যাই। ফারাজ চট করে প্রশ্ন করে, চিত্রা ফিরে গেলে কি পাবো? আপনার মন যা চাইছে সেটাই। সত্যি বলছো? মনকে প্রশ্ন করুন, সত্য মিথ্যার হিসেব ওর চেয়ে ভালো কেউ জানে না। চিত্রা চুপ করে যায়। বৃষ্টি, ভিজে চুল, কাঁপতে থাকা আঙুল। ফারাজ সেই হাতটা আরেকটু শক্ত করে ধরে, নিজের দিকে টেনে আনে। চারপাশে দৃষ্টি যেন থেমে থাকে। ঠিক সেই মুহূর্তে শহরের ব্যস্ততা, যানজট, হর্ন সব থেমে গেছে। কেবল এই দুজনের চারিপাশে। চিত্রা শ্বাস টেনে পড়ল। এখানে নয়, গাড়িতে চলুন। ফারাজ চোখ ছোট ছোট করে হেসে বলে, গাড়িতে? সত্যি তো? চিত্রা চোখ ঘুরিয়ে বলে, নাউজুবিল্লাহ, আপনার মাথায় একেবারে মাসুদ মার্কা। কেমন করে এমন ব্রেন নিয়ে মানুষদের মাঝে চলাফেরা করেন বলেন তো? ফারাজ ভিজে চুলে হাত বুলিয়ে হেসে ওঠে। চলাফেরা করি না তো, প্রাইভেট জেটে উড়ে উড়ে যাই। চিত্রা মুখ ফুলিয়ে কিছু বলার আগেই ফারাজ চিত্রার হাত ধরে ফুটপাতের উপর হাঁটা শুরু করে। তাদের গন্তব্য কোথায় তারা জানে না, শুধু জানে একসঙ্গে ভিজতে হবে। সারাটা জীবন এইভাবেই একসঙ্গে হাত ধরে হাঁটতে হবে। ফারাজ চিত্রার পানে চেয়ে গান ধরে গলা উঁচিয়ে এলাহি মেনশনে গাড়ি ঢুকতেই বৃষ্টি ভেজা। চিত্রা নিজে দরজা খুলে নামলো। গাড়ির শব্দ শুনে আয়শা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলো। ভেজা চিত্রাকে দেখে প্রথমে একটু থমকে গেলেও পরক্ষণে মুখটা লাল করে হালকা লজ্জায় পড়ে গেল। তার এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পেছন থেকে অভ্র হেসে ফিসফিস করে বলল, ময়লাওয়ালি, কালামাইন ঠিক করো। তারপর চিত্রার দিকে তাকিয়ে গম্ভীর গলায় যোগ করল, ভাবি, আপনি ততক্ষণে কাজগুলো শেষ করে ফেলুন। চিত্রা মাথা নেড়ে চুপচাপ ভেতরে চলে গেল। চিত্রা চলে যেতে আয়শা এগিয়ে এসে সুকুচকে অভ্রর দিকে তাকিয়ে বলল, তোর মাইন্ড কালা, তোর মন কালা, আর শালা তোর পেছনও কালা। খুলে দেখিয়েছিলাম নাকি? দেখ, ওসব দেখা লাগে না, এমনিতে আন্দাজ করে ফেলি। খুব অভিজ্ঞ আছে দেখছি। অভিজ্ঞ আপা। তো বেটা মানুষের পাছার কালার আন্দাজের উপকারিতা কি? মানে এসব করে কামান কি? দেখ, লাগতে আসিস না। সে দেখ ময়লাওয়ালি, কে কার সীমানায় এসেছে। আর থাম বোন, ঝগড়ার মুডে নাই। অভ্রর বিরক্ত মুখে জবাব দেয়। কি হয়েছে বক্কর আলী? আয়শা ছোট পাকায়। অভ্রর আগে মুখ ফুলিয়ে বলে, আজাইরা, পাগল দাদির মেন্টাল নাতনি। আয়শা এবার আর কথা না বাড়িয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু ঠিক সেই সময় আকাশ ফেরে এক বিকট শব্দে বিজলি চমকালো। আতঙ্কে আয়শা পেছনে ফিরে অভ্রর দিকে দৌড় দেয়। ততক্ষণে অভ্র সামনে থেকে সরে যায়। আয়শা তাল ঠিক না থাকায় সে অভ্রর গায়ে ধাক্কাকে হুমড়ি খেয়ে পড়ে যায়। চিৎকার করে ওঠে। সিমেন্ট ঢালাই করা পার্কিং লটে পড়লে তো গন্ডারের চামড়াও ছিঁড়ে যায়। আয়শা তো সামান্য একটা মেয়ে। হাঁটু ছিঁড়ে বেরিয়ে এসেছে রক্ত, বাম পাটাও মোচড় খেয়েছে। অভ্র প্রথমে পাত্তাই দেয় না, যাওয়ার জন্য ঘুরে পা বাড়ায়। কিন্তু এই এক মুহূর্তে থমকে দাঁড়ায়। পেছন ফিরে আয়শার সামনে এসে দাঁড়ায় সে। হাতে থাকা ছাতাটি ফেলে দেয় এক পাশে। তারপর নিজের ব্লেজারটা খুলে আয়শার গায়ে জড়িয়ে দেয়। এক মুহূর্ত থেমে কোনো কথা না বলে ঝট করে আয়শাকে পাজা কোলে তুলে নেয়। আরে, আয়শা অবাক হয়ে কিছু বলতে চায়। একদম চুপ। অভ্রর আগুনের মতো উত্তপ্ত গলায় মুহূর্তেই আয়শা থমকে যায়। অভ্রর মুখটা বদলে গিয়েছে। এমন রূপে আগে তো কখনো অভ্রকে দেখেনি সে। আয়শা মনে মনে নিজেকে প্রশ্ন করে, আচ্ছা, অভ্র আমাকে এখন কোথায় নিয়ে যাবে? আশিকি মুভির মতো রুমে নিয়ে গিয়ে ছিনিমিনি খেলবে না তো? হাই আল্লাহ, গিভ মি সাম হেল্প। ঘড়ি কাটা তখন 11টার দোরগোড়ায়। ফারাজ সবেমাত্র বাড়িতে ঢুকেছে। দরজার চৌকাঠ পেরোতে একটু থমকে দাঁড়ায় সে। বাড়িতে ঘোর অন্ধকার। কারেন্ট নেই, আইপিএসটা সেটাই বা বন্ধ কেন? বাড়ি নিস্তব্ধ, নিঃসঙ্গ। ফারাজ একাই ফিরেছে। বজ্র এখনো বাইরে ফিরতে একটু দেরি হবে। মনটা খচখচ করে উঠে ফারাজের। আজ রাতে চিত্রার সঙ্গে তার একটু নিরালায় ব্যক্তিগতভাবে কাটানোর পরিকল্পনা ছিল, কিন্তু বউটাকে মাঝপথে একা রেখে বেরোতে হলো। যদি না আমাদের ছেলে এত ঝামেলা পাকাত। শালা, যার বাপকে ফারাজ নিজের হাতে ডোনেশন দিয়েছে, তার ছেলের এত তেল মানায় না। শালার মাথায় চর্বি জমেছিল। এখন তো সেই চর্বি গুলিয়ে শালাকে ফারাজ পানি খাইয়েছে। আসলে বেটা জানে না বাপেরও যে বাপ আছে। ফারাজ মনে মনে গজগজ করে। বেটার তেল নিংড়ে
ফেয়ার ক্রিম বানিয়ে নিজের গায়ে মেখে দিয়ে ছেড়ে দেব। ফারাজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে হল রুমে আসে। অন্ধকার ঘরটাও আজ অভিমানী হয়ে আছে। থাত। নিজেকে ধমক দেয় ফারাজ। আজকে রাতটা এমন হওয়ার কথা ছিল না। পরিকল্পনা ছিল চিত্রাকে আধার রাতের জ্যোৎস্না দেখাবে, তার চোখে চোখ রেখে কিছু না বলা কথা বলবে, অথচ এখন কিচ্ছু করার আগেই খুন করে হাত রক্ত করে এসেছে সে। আচ্ছা, চিত্রা কি কলিজা ভুনা করতে পারে? সে কি কখনো জানবে তার স্বামী খুন করলে কলিজা ভুনা খেতে ইচ্ছে করে? ফারাজ থেমে যায়, অন্ধকারে চারপাশে একবার নজর বুলিয়ে নেয়। নিস্তব্ধতা এত ভারী যেন মনে হচ্ছে বাড়িটা ভেতরে শ্বাস নেওয়ার জন্য অনুমতির প্রয়োজন। কিছু একটা গোলমতো আছে নিঃসন্দেহে। অভ্র কোথায়? হঠাৎ এই প্রশ্নটা মাথায় আসে। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালায়, অভ্রকে কল দেয়। লাইন যাচ্ছে কিন্তু কল ধরছে না। আর এক মুহূর্ত দেরি না করে ফারাজ সিঁড়ি বেয়ে উপরে দোতলায় যায়। দোতলায় থেকে রবীন্দ্রসঙ্গীতের শব্দ পাচ্ছে ফারাজ, কিন্তু আদৌ কি ওটা রবীন্দ্রসঙ্গীত? বাইরে এখনো ঝরছে বৃষ্টি। জানালার কাছে অশরীর মতো আসে পড়ছে ফোঁটা ফোঁটা জল। ফারাজ কিছু স্পষ্ট শুনতে পাচ্ছে না। ঠিক তখনই চিত্রার মুখ মনে পড়ে যায়। চিত্রা তো অন্ধকারে ভয় পায়, তাহলে এখন কোথায় সে? হঠাৎই উদ্বেগে তড়িত হয়ে রুমে ঢুকেছে। ফ্ল্যাশ লাইটের সাহায্যে পুরো রুমে চোখ বোলায়। চিত্রাকে ডাক দেয়। সে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই পিঠে ঠেকে যায় একটা ঠান্ডা সুচালো কিছু, চাকুর মতন। সেই সূক্ষ্ম চাকুর শান পিঠ বেয়ে ধীরে ধীরে নেমে আসে কোমরের দিকে। ফারাজের সঙ্গে খেলা। ফারাজের হাসি আসে। চোখের পলকে সে পেছনে হাঁটা চেপে ধরে ফেলে। নিখুঁত কৌশলে চাকুটি কেড়ে নেয়, নিজের আয়ত্তে নেয়। তারপর ক্ষিপ্ততায় সেই অজ্ঞাতকে ঘুরিয়ে এনে গলায় ঠেকিয়ে দেয় চাকুর শান। গাড়ির ঠোঁট ছুঁই ছুঁই করে ফারাজের কণ্ঠ গা কাঁপানো ঠান্ডা স্বরে ফিসফিস করে বলে, আগুন সুন্দরী রক্তের খেলায় যেহেতু নেমে গিয়েছো, তাহলে খেলাটা তোমার রক্ত দিয়েই শুরু করি। ধ্যাত, আপনি আমাকে চিনলেন কি করে? চিত্রা খানিক ভান করে বলল। ফারাজ হেসে উঠল। হ্যাঁ বউ, তোকে চিনবো না তো পাশের বাড়ির ভাবিকে চিনবো? কি জানি, এমন ভাবে বললেন রক্তের খেলা দেখাবেন। তাহলে দেখান দেখি, জলদি দেখান। ফারাজ হেসে বলল, তুমি বউ বিছানায় এসো, শুধু খেলা নয় সবই দেখাবো, সঙ্গে খেলবো। চিত্রার চোখে একটু ভয় একটু কৌতূহল। ঠিক তখনই ফারাজ চিত্রার হাত ছাড়িয়ে নিচে মেঝেতে পড়ে যাওয়া ফোন খুঁজে। অন্ধকার ঘরে ফোনটা উল্টে পড়েছিল বলে আলো ছড়ায়নি, ফলে ঘরটা যেন এক অজানা রহস্যে ঢেকেছিল। অবশেষে ফোন হাতে নিয়ে আলোর উৎসের দিকে তাকাতে চমকে উঠল। একখানা প্লাস্টিকের ছুরি, যার ডগায় টেপ পেঁচানো কাটা চামচ। বাবু, এত কড়া মাল দিয়ে আমাকে চাঁদের বুড়ির সাথে ডেটে পাঠানোর ফোন দিয়ে এটেছো? ফারাজের গলায় রসিকতা চিত্রবক বাকি বলল, ছি, এসব কি বলছেন আপনি? আমি তো স্রেফ একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আপনি ভয় পান কিনা? আপনি ভয় পাননি কেন? তা বলে এমন অন্ধকারে এসব করতে হবে? তোমারই না বরাবরই অন্ধকারে ভয় লাগে? চিত্রা হেসে তার মুঠো থেকে একটা ছোট লাইটার বের করলো, সামনে তুলে ধরে বলল, প্রোটেকশন তো ছিল, এটা থাকতে ভয় কিসের? ফারাজ কাপড় দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এসব থাকলে কিসের চিন্তা? তবে বউ, আর এমন ভাবে ভয় দেখিও না। এমনিতেই ভয় পেয়ে কিডনি পেছন থেকে সামনে চলে। এসব মারামারি কাটাকাটি আমার একেবারেই অপছন্দ। আমি নিষ্পাপ নিরীহ একটা মানুষ। চিত্রা চোখ টিপে বল, তেমন ভয় তো দেখলাম না মনে হয়। তুমি তো দেখবেও না, অন্ধকারে কিছু দেখা যায়? এই বউয়ের ঘরের বউ, দয়া করে আর এসব ছুং চাং বুং ভাং আমার উপর ট্রাই করবে না। তাহলে আপনি নিজে রক্তের খেলার কথা বললেন কেন? তোমাকে ভয় দেখানোর জন্যই তো। ভয় পেয়েছিলে? চিত্রার চোখ একটু নরম হলো, সে মাথা নেড়ে বলল, পেয়েছিলাম। কতটুকু? ফারাজ জানতে চায়। চিত্রা ধীর স্বরে বলল, আপনি আমায় যতটা ভালোবাসেন ঠিক ততটাই। ফারাজ একটু থেমে চোখ মেলে তাকিয়ে বলল, হায় খোদা, তাহলে তো তুমি ভীষণ ভয় পেয়েছো। এসো বউ, বুকে এসো, ফু দিয়ে ভয় উড়িয়ে দেই। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে চোখ বুজে ফেল। চিত্রা অনুতপ্ত, তার অমন ভালো স্বামীটার সঙ্গে এসব করা ঠিক হয়নি। ফারাজ খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর হঠাৎই বাঁধন হালকা করে চিত্রাকে বলল, শালার কারেন্টের আব্বা মরল নাকি? এই ফালতুর কি হয়েছে? আর জেনারেটর আইপিএস দুটোই এই বাড়িতে আছে, ওই ফালতুগুলোই বা কি হলো? আয়েশা কই? অভ্র কই? বাড়ির সব জলহস্তিগুলো কই? আপনার নানির। পুরো কথা শেষ করার আগেই ফারাজ চিত্রার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তাকে পুরো দমে
থামিয়ে দেয়। নিশ্চল পড়ে আছে মিতালি লঞ্চের ইঞ্জিনের ঘরে এক কোণে, যেখানে আলো পৌঁছায় না। মানবতা দীর্ঘদিন পা রাখেনি। শরীর তার নিজস্বতা হারিয়েছে। ব্যথা এখন আর কেবল অনুভব নয়, একটা স্থায়ী সঙ্গী হয়ে গিয়েছে। গোনা যায় না কতবার, কতভাবে, কতজনের হাতে সে ছিন্ন ভিন্ন হয়েছে। কাল রাত থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত যেন এক একটা মৃত্যুর স্বাদ। ব্লেডের ক্ষত, এখনো রক্তাক্ত ক্ষত, শুকাতে না শুকাতে তাতে আবার ছুরির মতো নতুন আঘাত এসে বসে। যন্ত্রণা এতটাই প্রবল যে আর্তনাদ ও ক্লান্ত চিৎকারে আরো জোর নেয় মিতালির গলায়। তার দেহ এখন কেবল যন্ত্রণার ক্যানভাস, যেখানে প্রতিটি দাগ এক একটা নির্লজ্জ গল্প বলে। তবুও ইচ্ছে হয় শেষ হোক সব। নদীর শস্যের শব্দ শুনে মনে হয় যদি এক লাফে শেষ করা যেত সব, যদি এই ক্লেদাক্ত দেহটা ডুবিয়ে গিয়ে হারিয়ে যেত সেই গভীর জলের অন্ধকারে। কিন্তু বাস্তবে এক নিষ্ঠুর কারাগার, হাত পা শক্ত করে বাঁধা, আত্মহত্যার সামান্য উপায়টুকুও নেই। মৃত্যু পর্যন্ত তার থেকে দূরে সরে গেছে। সে জানে ওরা আবার আসবে, আবার দখল নেবে তার শরীর, ভাঙবে তার আত্মা, কাচের মতো চূর্ণ করবে প্রতিবার, বারবার। শেষ না হওয়া যন্ত্রণার চক্রে বন্দি এক অসহায়ত্ব অস্তিত্ব সে। তার নাম মিতালি। ভাবনা সুতো ছিঁড়তে না ছিঁড়তে ভেসে এলো ভারী জুতোর শব্দ, একটা দুইটা, তারপর আরো। মিতালির নিথর দেহটা কেঁপে ওঠে, অসহায় শরীরটা প্রতিটি রক্তকণা আতঙ্কে ঝাঁকুনি খায়। পেছনের দিকে গা হিচড়ে সরতে চায় সে, কিন্তু বাধা পড়া অঙ্গ প্রত্যঙ্গ কেবল অসহায় প্রতিরোধ করে, উদ্ধার নয়। ইঞ্জিন ঘরের সাথে সাথে বাতাস চিরে 5 থেকে 6 জন পুরুষ ঢুকে পড়ে। তাদের মধ্যে 2 জন নিঃশব্দে সামনে একটি চেয়ারে রেখে দাঁড়ায়। ঠিক মিতালির মুখোমুখি সেই চেয়ারে পায়ের উপর পা তুলে বসে এক পুরুষ। মিতালির চোখ মুড়তে চিনে ফেলে তাকে। তার শরীরে পৈশাচিক ইতিহাসেও পুরুষ একটি রক্তাক্ত অধ্যায়। আকবর কিছুটা পেছনে দাঁড়ায়, হাত দুটো পেছনে রাখা, নামমাত্র ভদ্রতার ভঙ্গিমা। তৎক্ষণাৎ সামনে বসা লোকটি বর্জ্য গর্জনে বলে ওঠে, গোলামের পুত, আমার মাথার পিছনে দাঁড়িয়ে না থাইকা যা, আর একটা চেয়ার দে, আমার ভাই জোহান বসবো। আকবর তড়া করে সরে যায়। অল্প সময় ব্যবধানে সে এনে দেয় আরেকটি চেয়ার। সেখানে এসে বসে জোহান, নিঃশব্দে নিষ্পৃহ ভঙ্গিতে। রাজন এবার গাঢ় দৃষ্টিতে মিতালির দিকে তাকায়। তার চাহনি জ্বলে উঠে দম্ভ এক ধরনের বিকৃত তৃপ্তি। সে তাকে কিছু চুপচাপ, যেমন ভাবে শিকারীরা পরখ করে আহত জন্তুকে। আকবর চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে বলে উঠল, ভাই আপনি খালি বলেন, আমরা নটিরে জলে ভাসাই দেবো। রাজন মাথা নাড়ল ধীরে, ঠান্ডা কঞ্চে বলল, সবকিছুর একটা সময় আছে। মাইয়া খোকন রে মারছে, ফরজের আগুন সুন্দরী চাদর হয়েছে। আমি ওরে এমনি এমনি চেয়ারা দিব না, ওরে বাঁচিয়ে রাখো। চিত্ররে দেখাতে হইব মাইয়া মানুষ যদি মুখ উচায় তার পরিণতি কি হয়। যেদিন চিত্রা ফিরবো সেদিনে মায়ের লাশ ফেলবি ওর সামনে, নাটক সাজায়া। তার আগে যদি এই মাইয়া মরে তাহলে তোরে ওর লোকে মেঘনায় ভাসাবো। সবাই থম পেরে যায়, এমনকি বাতাসও বুঝি থেমে শোনে রাজনের কথা। তখনই জোহান ঠান্ডা কঞ্চে বলে উঠছে, চিত্রাকে দেখানোর দরকার কেন? ওর তো এসবের সাথে কোনো সম্পর্কই নেই। রাজনের চোখ দুটো অন্ধকারে চকচক করে ওঠে, গলায় বিষ মেশানোর শব্দে সে বলে, আজ নাই, কাল থাকবো না। চিত্রা জানে খোকন আমার লোক। কাল যদি ওর কানে কাহিনী যায় সন্দেহ আমার উপরেই পড়বে। আর তাছাড়া ফারা জোরে বিয়ে করছে কেন? ওই তালুতে বাড়ির রক্ত হইতেছে ওর শরীরে, এত পীড়ত মারাইতেছে কেন? হ্যাঁ, জোহান এবার একটু এগিয়ে এসে বসে, স্বর গম্ভীর হয়ে আসে, ওই চিত্রারে আমি চাই ভাই, যে কোনো মূল্যে। রাজন এবার হাসে, একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কেউ যেমন সুখ পায় তেমনই তৃপ্তি হাসি। একটা মাইয়ার লগে ফরজের বিপক্ষে যাইবি তুই? জোহান ঠান্ডা গলায় বলে, শুধু ফারাজ না, দরকার হলে পুরো দুনিয়ার বিপক্ষে যাবো। ঘরটা নিস্তব্ধ হয়ে আসে, বাতাস ঘন হয়ে নামে বুকের উপর। নদীর কলকল ধ্বনিও এ ঘরে ঢুকতে সাহস পায় না। দৃষ্টি এক হয়ে আটকে থাকে মাটিতে পড়ে থাকা মিতালির দিকে। একটা রক্তাক্ত দেহ, নিঃশ্বাস আর যন্ত্রণার মাঝখানে দোল খাচ্ছে, অথচ কোনো শব্দ নেই তার। আকবর
চেয়ে থাকে, চোখে নিঃশব্দ ভয় একটা শুষ্ক ঢোক গিলে নেয় সে। চিত্রার সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু চিত্রা নামটা শুনলেই তার মাথায় বাজে একটা ঘণ্টার ধ্বনি। মূল কারণ ফারাজ এলাহি। চিত্রা মানেই এখন ফারাজ, আর ফারাজ এলাহি মানেই অনিবার্য ধ্বংস। ভেবেই পায় না আকবর বিষয়টা এতটা জটিল হয়ে উঠল কীভাবে? কাহিনী তো সরল ছিল, মিতালিকে মেরে ফেললেই তো হতো, মুখ বন্ধ, ঝামেলা শেষ। কিন্তু রাজন ভাই প্রতিশোধের নামে রক্ত খেলা শুরু করলো। আর মিতালি এখনো কিছুই বলেনি সে। কণ্ঠস্বর নেই, ভাষা নেই, কেউ তাকে শোনার সুযোগই দেয়নি। তবু আকবর জানে, সত্য যত চেপে রাখা হোক, এভাবেই বাঁচিয়ে রাখলে সেটা একদিন মুখ ফুটে বেরোবে। তখন যে আগুন জ্বলবে তাতে কেবল রাজনের পরিকল্পনা নয়, আকবর নিজেও ছাই হয়ে যাবে। কারণ সে জানে খোকনকে সেই রাতে মিতালি মারেনি, বরং সে নিজেই খোকনকে খতম করে ঠান্ডা মাথায়, একেবারে নিজের জায়গা দখলের জন্য। রাজনের বিশ্বাসটাকে সে ব্যবহার করেছে, খেলার নামে মূল চাল সে নিজেই দিয়েছে। আকবর চুপচাপ দাঁড়িয়ে থাকে, বাইরে থেকে দেখতে শান্ত, অথচ ভেতরে ভেঙে পড়া আতঙ্কের একটা পাথর বুকের উপর চেপে বসে আছে। মনে মনে একটাই কথায় ঘুরপাক খায়, যদি রাজন ভাই জানতে পারে, যদি মিতালি বলে ফেলে, যদি ফারাজ এলাহির চিত্রাকে জড়ালে নিজে এসবে প্রবেশ করে। সে জানে যদি ফারাজ ঢোকে এই অন্ধকারে, তবে মৃত্যুর প্রথম ডাক তার দিকে যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আবার ঢোক গিলে কপাল বেয়ে ঘাম নেমে আসে জুলফি ঘেঁষে। চোখে কিছু পড়ে না, কানেও যেন কিছু আসে না। এখন তার দৃষ্টি, চিন্তা সবটাই ঘিরে আছে একটি নামকে নিয়ে, ফারাজ এলাহি। ফারাজের গায়ে এখন শুভ্র একখানা মসৃণ স্নিগ্ধ পাঞ্জাবি। শেষ কবে পাঞ্জাবি পরেছিল সে স্পষ্ট মনে পড়ে না, হয়তো বহু বছর আগে কোনো উৎসবে অথবা কোনো স্মৃতিমাখা বিকেলে। আজ সে আবারও পড়েছে কার জন্য? চিত্রাঙ্গনার জন্য, তার বুক পাজরের হাড় থেকে সৃষ্টি অর্ধাঙ্গিনীর জন্য। এতটা ভালোবাসে ফারাজ তাকে। আজকাল ধ্যান বলতো বউ ছাড়া মাথায় কিছু আসে না। স্নান শেষে বিছানায় পাজামা পাঞ্জাবি রাখাই ছিল নিপুণভাবে গোছানো। কে রেখেছে? চিত্রা নিশ্চয়। কিন্তু ঘরে তার দেখা নেই, দরজা বন্ধ, জানালার পর্দা অল্প হেলে আছে, বাতাসে মেঘলা বাতাস ঢুকছে ভেতরে। সেই হাওয়ার মোমবাতির শিখা কাঁপছে ক্ষীণভাবে। আলো যেন আর আলো নয়, একটা গোটা মায়ার আবরণ। ঘর সাজানো এত নিখুঁত, এত নরম ছোঁয়ায়, যেন এ বাস্তব নয়, স্বপ্নের নিভৃত গহ্বরে প্রবেশ করেছে সে। বিছানায় গোলাপ চাপা রঙের চাদর, চারিপাশে ছড়ানো সুবাসিত ধূপ, মেঝেতে ছড়িয়ে কিছু পাপড়ি, আর সেই ক্ষীণ আলোর ভেতর একটা স্বপ্নময় নীরবতা। তবু ফারাজ কোনো ব্যাখ্যা খোঁজে না, তার স্বভাবেই অনুপস্থিত কৌতূহল। সে শুধু অনুভব করে পাঞ্জাবিটা গায়ে চড়াতে চড়াতেই তার দীর্ঘ চওড়া বুক আরো স্পষ্ট হয়ে উঠছে, ঠিক যেন কোনো পৌরাণিক চরিত্রের বাস্তবের রূপ নিয়েছে। পেশিগুলো এতটাই ছাটা আর সুনির্মিত যে মনে হয় প্রকৃতি নিজ হাতে তাকে গড়েছে এক অনবদ্য ধৈর্যে। তার চোয়া দৃঢ়, কণ্ঠদেশ গভীর ও পুরুষালী, চোখ দুটো ধূসরতায় ভরা, অথচ অদ্ভুত একটি চুম্বকীয় টানে আটকে আছে দৃষ্টি। ফারাজ নড়লে মনে হয় ছায়াও তার অনুগত হয়ে নড়ে ওঠে। সে আয়নার সামনে দাঁড়ায়, আয়নাটি সাধারণ, সেই একঘেয়ে আয়না, কিন্তু আজ সেই আয়নার মধ্যে নতুন প্রাণ এসেছে। ফারাজের প্রতিফলিত অবয়ব এতটাই নির্মল, এতটাই অনবদ্য, স্বয়ং আয়নাও তাকে দেখে নিজের ধুলো মলিনতা ভুলে গেছে। নুপুরের ক্ষীণ তীক্ষ্ণ শব্দে ফারাজ হঠাৎই পেছন ফিরে তাকায়। ঘরে নিভু নিভু মোমের আলোয় এক মুহূর্তের জন্য তার চোখে স্থির হয়ে যায়। মেরুন রঙের জর্জেট শাড়িতে মোড়া চিত্রা যেন একটা অগ্নিকন্যা। শাড়ির পাতলা কাপড় তার শরীরের উপর মেখে আছে শিশিরের মতন। ভোরের প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ আলোর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কোমরের ঠিক নিচে শাড়ির ভাঁজটা এতটা নিখুঁতভাবে বসে আছে যে ফারাজের চোখ সেখানে আটকে যায় অসহায়ভাবে। চিত্রার কটিদেশ ফর্সা, কোমল, অথচ জাদুকরি একটা উষ্ণতা ছড়ায় চারিপাশে। মোমের আলো সেই স্থানে পড়তে অনিবর্চনীয় জ্যোতি ফুটে ওঠে।
সে এগিয়ে আসে ধীরে, হাতে একখানা মোম, যার শিখা দুলছে হাওয়ার দোলায়। চিত্রা বারান্দার থাই গ্লাসটা খুলে দেয়, আর ঠিক সেই মুহূর্তে একটি দমকা হাওয়া ঝাঁপিয়ে পড়ে ঘরের মধ্যে। সেই বাতাসে তীক্ষ্ণ কোনো অস্ত্র চিত্রা শরীরের বাঁক ভেদ করে বয়ে যায়। তার খোলা চুল, শাড়ির আঁচল আর হাতের মোম সবকিছুই বাতাসে দুলে ওঠে এক অমোঘ ছন্দে। হুট করেই মোম নিভে যায়, অথচ আলো যেন নিভে না। চিত্রার শরীর থেকে যেন জ্বলে ওঠে অন্য একটা দীপ্তি। ফারাজ তাকিয়ে থাকে, নিঃশব্দ, নিস্পন্দন। তার চোখে কৃষ্ণ নেই, জিজ্ঞাসা নেই, আছে কেবল মোহ, একটা চিরচেনা তৃষ্ণা। এই আগুন সুন্দরী রূপে মজে গেছে সে, মোহগ্রস্ত নয়, বন্দি। চিত্রা ধীর পায়ে এগিয়ে আসে, মোমবাতির আবছা আলোয় তার ছায়া জমাট বাঁধা অনুভব। ফারাজ তার চেয়ে অনেক দীর্ঘ লম্বা, চিত্রার উচ্চতা তার বুক অব্দি। সে একটানা তাকিয়ে থাকে, এমন পুরুষ চোখের চোখ রাখলে হৃদয় ঝড় নিশ্চিত। আজ প্রথমবারের মতন সে নিজের স্বামীকে এমন শুভ্র নির্মল পাঞ্জাবিতে দেখছে। লোকটা কতখানি আকর্ষণীয়। ফারাজ চিত্রার উপস্থিতিতে নিজেকে সংযত রাখতে পারে না, চোখ স্থির হতে চায় না। চোখ একবার মেরুন শাড়ির মোহময় রেখায় ছুটে বেড়ায়, তো আবার রক্তিম উষ্ঠের রহস্যে ডুবে যায়। হঠাৎ সে চিত্রাকে নিচের দিকে টেনে নেয়, তার শিরাগুলো ফুলে থাকা হাত চিত্রার কোমর বেয়ে নেমে আসে নিঃশব্দে। চিত্রা ফারাজকে ছুতে পায়ের ভরসা হারিয়ে ফেলে, কিন্তু সে পৌঁছতে পারে না। ফারাজ তখন ডান হাত দিয়ে তাকে বুকের সঙ্গে জড়িয়ে নেয়, এক লহমায় তুলে আনে নিজের হৃদয়ের সমান উচ্চতায়। চিত্রা তার পাঞ্জাবির কলার শক্ত করে চেপে ধরে, আর কোনো শব্দের প্রয়োজন পড়ে না। সে নিঃশব্দেই ঠোঁট ছুঁয়ে দেয়। সমস্ত আবেগ, আকাঙ্ক্ষা আর ভালোবাসা ওই এক চুমু নিয়ে ঠেলে দেয়। চিত্রা নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে ফারাজকে থামানোর চেষ্টা করে, গালে হাত রেখে আবছা আলোয় আকুতি ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আমার কলঙ্ক হবেন? কলঙ্ক কেন? জানেন না, নারীর গায়ে একবার লেগে যাওয়া কলঙ্ক কখনো মোছে না, থেকে যান না যেমনই থেকে যায় নারীর গায়ে লেপ্টে দেওয়া কলঙ্কগুলো। কতকাল কলঙ্ক হয়ে তোমাতে মিশে থাকতে পারবো? আমৃত্যু। নারী মরলেও কলঙ্ক তার পিছু ছাড়ে না। আমি মরলেও আপনি আমার কলঙ্ক হয়ে আমার মধ্যিখানে বেঁচে থাকবেন। ফারাজ চুপ রয়। চিত্রা আবারও বলে উঠে, ফারাজ। কণ্ঠে অনুনয়। নেশালো কণ্ঠে জবাব দেয় ফারাজ, একটা জিনিস দেখানোর বাকি আছে। আরো? এই রূপ দেখিয়ে কতবার যে ভেতরে ভেতরে মরেছ, তাতে তৃপ্তি মেটেনি? কি যে বলেন, আপনি আমার বেঁচে থাকার কারণ। আপনাকে মারলে আমি বাঁচবো কেমন করে? সময় থমকে দাঁড়ায়। ফারাজের চোখে ছায়া নেমে আসে, বাঁধন আলগা হয়, দেহ নরম হয়। চিত্রা ধীরে তার হাত ধরে, তাকে এক টানে নিয়ে আসে বিছানায়, একান্তে নীরবতার মোড়কে আবৃত আশ্রয়। বাইরে থমকে দিয়ে উঠেছে বাতাস, জানালার পর্দা দুলে উঠেছে, যেন সাক্ষী দিচ্ছে এই প্রহরের এক অদ্ভুত সুন্দর মুহূর্ত, যেখানে পাপ আর প্রেম একে অপরের মুখোমুখি। আকাশ এবার কাঁদবে ঠিকই, তবে যন্ত্রণার জন্য নয়। এই কান্না হবে প্রণয়ের জলে ভেসে যাওয়া দুই বিপরীত সত্তার মিলনের জন্য। চিত্রা নিভু নিভু মোমের আলোয় টেবিলের উপরে রাখা রেড ভেলভেট কেকটা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে ফারাজের দিকে। হাওয়ায় দুলতে থাকা তার চোখে গভীর মায়া। ফারাজ স্তব্ধ চোখে চেয়ে থাকে তার দিকে। টেবিলের পাশটায় বসে চিত্রা চুপির সারে বলে উঠছে, আজ আমাদের বিয়ের 1 মাস, ভুলে গেলেন সোনাবর? এই সোনাবরটা একটা ফারাজের অন্তর জুড়ে অনুরণ তোলে। সে থমকে যায়, কিছু বলার আগেই চিত্রা ছুরি দিয়ে কেক কেটে এক টুকরো ফারাজের মুখে তুলে দেয়। ফারাজও তার জন্য তুলে নেয় আরেক টুকরো, কিন্তু চিত্রা আচমকা ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে, ঠোঁট চেপে ধরে এক আকুল চুমো। চারপাশে ছড়িয়ে আছে অগণিত লাল গোলাপ। মেঝেতে বিছানায় হাওয়ায় ওরা উড়ছে, ভালোবাসার প্রতীক হয়ে। সাদা বিছানার চাদরে গোলাপের পাপড়িগুলো রক্ত লাল দেখাচ্ছে। ফারাজ আলতো করে চিত্রার মুখ থেকে চুল সরিয়ে দেয়, তার চুলে মুখ ডুবিয়ে দেয়। মাদকতায় পূর্ণ হয়ে পড়ে তার সত্তা। বাইরে শুরু হয়েছে বৃষ্টি, জানালায় জলের ছিটে ফোঁটা থামতে চায় না,
কিন্তু ঘরের এই দুই মানুষের মন আজ নিহসীম এক জগতে প্রবেশ করেছে। ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে তাকে ধীরে ধীরে শুয়ে দেয় বিছানায়। হঠাৎ দমকা হাওয়া এসে ঘরের সব মোমবাতি নিভিয়ে দেয়। ঘর ছেয়ে যায় কালো এক রহস্যে। চিত্রাজ ভয় পায় না, না অন্ধকারে, না মেঘের গর্জনে। এ রাত ভালোবাসার রাত। শরীরে বাদল ছিঁড়ে আত্মা আজ একে অপরের দিকে ছুটে চলেছে। ফারাজ ঝুঁকে পড়ে তার উপর। চিত্রা দুহাত বাড়িয়ে দেয়, তাকে বুকে টেনে নেয় অনিবর্চনীয় আকর্ষণে। গলা দিয়ে ভেসে আসে কান। এই হৃদয়ে জ্বলছে এক জাদুর মোমবাতি, তুমি আগুন হয়ে পুড়ছো আমার সারা দিবারাত্রি।